10 দিন আগের কথা। মধু পড়াশোনা শেষ করে ইয়াদের ফোনের অপেক্ষা করছিল। আর অনলাইনে বিয়ের লেহেঙ্গা দেখছিল। বিয়েতে কোন লেহেঙ্গা পরলে ভালো লাগবে এটা নিয়েই গবেষণা চলছিল। মধু মেরুন রঙের একটা লেহেঙ্গা দেখতে দেখতে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলছিল, এই এক সপ্তাহে আমি সব শপিং করে ফেলবো। আর 10 দিন পর যেদিন ইয়াদ আসবে সেদিনই ওকে বিয়ে করব। এবার আর পালাতে পারবে না চান্দু। মনে মনে এগুলো বলতে বলতেই কল এলো ইয়াদের। মধু রিসিভ করতেই ইয়াদ বলল, কি করছো? আমার জন্য বিয়ের লেহেঙ্গা আর আপনার জন্য শেরওয়ানি দেখছি। মধু হাস্যোজ্জ্বল কণ্ঠে উত্তর দিল। ইয়াদ প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মধু একটা কথা বলবো, রাগ করো না প্লিজ। ইয়াদের এমন কণ্ঠস্বরে মধু অনেকটা ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে ইয়াদ? ভিসা আর পাসপোর্ট সংক্রান্ত ঝামেলার জন্য আমাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পর আমি ফিরতে পারবো। ইয়াদের কথা শুনে মধু একদম চুপ হয়ে গেল। মনে হচ্ছে ফোনের ওপাশে কেউ নেই। মধুর এমন নিস্তব্ধতা দেখে ইয়াদ আবার বলল, মধু কিছু বলো। কি বলবো? নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল মধু। প্লিজ আরেকটা বছর অপেক্ষা করো। এবার মধু প্রচণ্ড রেগে গেল। এতক্ষণ চুপ থেকে রাগটা কন্ট্রোল করছিল কিন্তু এখন আর পারল না। সার ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, তোর আর কোনোদিন আশা লাগবে না। ওখানেই বিয়ে করে সুখে শান্তি থাক। আমিও বিয়ে করে ফেলবো। 3টা বছর আমাকে কষ্ট দিয়ে এখন বলতেছিস আরো 1 বছর অপেক্ষা করতে। বলতে বলতেই মধু কেঁদে ফেলল। তারপর ফোনটা বন্ধ করে দিল। ওপাশ থেকে ইয়াদ আর কিছুই বলার সুযোগ পেল না। ইয়াদের রুমমেট তৌহিদ বলল, আর তুই বেশি করে ফেলেছিস। ভাবি অনেক কষ্ট পাইছে। বলে দিলে কি হতো? বেচারি কি সুন্দর বিয়ের প্ল্যানিং করছিল। আর তুই মুডটাই নষ্ট করে দিলি। এখন শান্তি। ইয়াদ মৃদু হেসে তৌহিদের পিঠে চাপড় দিয়ে বলল, বলে দিলে তো সারপ্রাইজ হতো না। এখন ও আরো 1 বছর অপেক্ষা করার প্রস্তুতি নিবে কিন্তু আমি যখন 10 দিন পর গিয়ে ওর সামনে দাঁড়াবো, ওর ফিলিংসটা দেখার মতো হবে। আমি এটা মিস করতে চাই না। বাহ, ভালোই তো প্ল্যান করেছিস। তবে দেখিস সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যাস না। ইয়াদ তৌহিদের কথা সিরিয়াসলি নিল না। ইয়াদ ভাবছে পাগলিটা যখন হঠাৎ করেই ওকে সামনে দেখবে তখন কি করবে। শক্ত করে কি জড়িয়ে ধরবে? নাকি অভিমানে মুখ ফিরিয়ে নিবে? নাকি বলবে, আপনি খুব খারাপ, শুধু আমাকে কষ্ট দেন। ইয়াদ নিজের মতো করেই মধুর রিয়েকশন কল্পনা করছে। তবে এই 10 দিনে একবারের জন্য মধু ফোন রিসিভ করেনি, এতই রেগেছিল। আজ প্রিয়তমার সমস্ত রাগ অভিমান ভাঙাতে প্রিয়তম স্বয়ং হাজির হবে তার প্রিয়তমার সামনে। এগুলো ভাবতে ভাবতেই ইয়াদ লাগেজ নিয়ে হাঁটছিল। সামনে বাবাকে দেখতে পেয়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না, তোমাদের ছাড়া 3টা বছর খুব কষ্টে কেটেছে। কিন্তু এখন ভালো আছি। এবার পাশ থেকে ইফাত খোঁচা মেরে বলল, এদিকে আমি আছি। ইয়াদ হেসে ভাইকেও জড়িয়ে ধরল। তারপর 3 বাপ বেটা বাসার দিকে রওনা হলো। ইফাজ ড্রাইভিং সিটে বসলো। ওর পাশে ইয়াদ আর পেছনে ইয়াফ খান। গাড়িটা ইফাজ নতুন কিনেছে কিছুদিন হলো। নিহা অবশ্য পছন্দ করেছিল। আর নিহার পছন্দের ওপর সবারই আস্থা আছে। বাসায় পৌঁছে সাইদা খান, ইরিন আর নিহার সাথে দেখা করেই ইয়াদ মধুর বাসার দিকে ছুটল। যাওয়ার সময় ভাইয়ের গাড়িটাও নিয়ে গেল। আজকে প্রিয়তমার সাথে একটা লং ড্রাইভ হয়ে যাবে। বারবার গাড়ির মিররে নিজের চেহারা দেখছে আর নিজে নিজেই হাসছে ইয়াদ। যতটা মধুর বাড়ির দিকে এগোচ্ছে মনে হচ্ছে যেন হৃদয়টা ফেটে বেরিয়ে যাবে, এত জোরে লাফাচ্ছে। উত্তেজনায় ইয়াদের অবস্থায় কাহিল। 3টা বছর পর আবার সামনাসামনি। মধুদের বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলো। 3তলায় পৌঁছে দরজায় নক দিল। 2-3বার নক দিতেই অচেনা একটা মেয়ে দরজা খুলল। ইয়াদকে একবার আগা গোড়া দেখে নিয়ে বলল, কে আপনি? কি চাই? মধুকে চাই না মানে মধু আছে? না, এই বাসায় কোনো মধু থাকে না। ইয়াদ প্রো কুচকে বলল, জি না, এই ফ্ল্যাটে মধুরা থাকতো। আরে ভাই, আমরা নতুন আসছি এই বসায়। আগে কারা ছিল আমরা জানি না। আপনি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন। এটা বলেই মেয়েটা ইয়াদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ইয়াদ চিন্তিত মুখে নিচতলায় গিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে নক করলো। বাড়িওয়ালার বউ বের হয়ে এলেন। ইয়াদ মহিলাকে সালাম দিয়ে বলল, আন্টি মধুরা কি চলে গেছে? হ্যাঁ, ওরা তো গত মাসেই রুম ছেড়ে দিয়েছে। ওয়াহ, কোথায় গেছে বলতে পারবেন? না, এটা জানি না। বলেনি ওরা? ওয়াহ, আচ্ছা আন্টি, ধন্যবাদ। মহিলাটা দরজা আটকে দিল। ইয়াদ চিন্তিত মুখে বাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে মধুকে কল দিল। ফোন বন্ধ। 2 দিন ধরে ফোন বন্ধই আছে। ইয়াদ কল লিস্ট অনেক খুঁজে আরিয়ার নাম্বার বের করে আরিয়াকে ফোন দিল কিন্তু আরিয়া কল ধরছে না।
বেশ কয়েকবার ফোন করার পরও যখন কল ধরছে না তখন ইয়াদের ভেতর ভয় চলে আসলো, পাশাপাশি চিন্তাও হচ্ছে। এখন আরিয়ার বাসায় যাওয়া ছাড়া উপায় নেই। ইয়াদ আরিয়ার বাসার দিকে রওনা হলো। ওর বাসায় এসে নক করতেই আরিয়া দরজা খুলল। ইয়াদকে দেখে বলল, আমি জানতাম আপনি আসবেন। একটু দাঁড়ান, আসছি। এটা বলেই আরিয়া ভেতরে গিয়ে 2 মিনিট পর আসলো। তারপর বলল, চলুন। ইয়াদ আরিয়ার সাথে বিনা বাক্যে বের হলো। বাসা থেকে বের হতেই ইয়াদ বলল, কি হয়েছে আরিয়া? আরিয়া কিছু না বলে একটা বিয়ের কার্ড ইয়াদের হাতে দিল। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, এটা দিলে কেন? এটা কার্ড, খুলে দেখুন। দেখলেই বুঝবেন। ইয়াদ কিছুটা কৌতূহল কিছুটা ভয় নিয়ে কার্ডটা খুলল। কনের নামের জায়গায় তায়ফির রহমান মধু লিখা। শুধু এতটুকু দেখেই ইয়াদের মাথা চক্কর দিল। ইয়াদ আরিয়ার দিকে তাকাতেই আরিয়া বলল, মধুর বিয়ে হয়ে গেছে। আরো 1 সপ্তাহ আগে। এটা বলেই ইয়াদের দেওয়া রিংটা ওর হাতে দিয়ে বলল, যাওয়ার সময় এই রিংটা আমার হাতে দিয়ে বলেছিল আপনাকে এটা দিতে। ইয়াদ এখনো বুঝে উঠতে পারছে না আসলে কি হচ্ছে এটা। মধু বিয়ে করবে কেন? এই তো 10 দিন আগেও তো কথা হলো। 10 দিনের মধ্যে এমন কি হলো যে বিয়ে করে ফেলতে হবে? ইয়াদ বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, কিন্তু কেন এগুলো করলো? আমি জানি না। বলেনি আমাকে। শুধু বিয়ের কার্ডটা আর রিংটা দিয়ে চলে গিয়েছিল। ও এখন কোথায় থাকে? ঠিকানা আছে তোমার কাছে? না, ওই ঠিকানাও দেয়নি। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলেনি। অতঃপর আরিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাইয়া আমি যাই। আমার যা বলার ছিল আমি বলেছি। ইয়াদ হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ দাঁড়িয়ে রইল আর আরিয়া চলে গেল। এই অবস্থায় কাকে কি বলা উচিত অথবা কি করা উচিত কিছুই মাথায় ঢুকছে না গালিয়াদের। কোন কারণে মধু এত বড় শাস্তি দিল? ইয়াদ আরিয়ার সাথে কথা বলে আর বসায় যায়নি। নদীর পরে এসে বসেছিল। বারবার মনে পড়ছে মধুর সাথে কাটানো সময়গুলো। এত সহজে ও এই স্মৃতিগুলো ভুলে যেতে পারলো। বাসা থেকে অনেকবার কল দিয়েছে সবাই কিন্তু ইয়াদ কারো কলই রিসিভ করেনি। তাই ইফাজ ইয়াফ খান জনেই খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজি করে ইফাজ নদীর পাড়ে গিয়ে দেখলো ওর গাড়িটা সেখানে পার্ক করা। কিন্তু ইয়াদকে দেখা যাচ্ছে না। ইফাজ আশেপাশে ভালো করে খুঁজলো কিন্তু পেল না। ঘাট কিনারে নামতেই দেখলো ইয়াদ বসে আছে। ইফাজ পেছনে থেকে ডাক দিল, এই ইয়াদ, ওইখানে কি করিস? উঠে আয়। ইয়াদের কোনো হেলদোল নেই। ইফাজ নেমে এসে ইয়াদের পা। ইয়াদ নিজের বিছানায় সেন্সলেস অবস্থায় শুয়ে আছে। আর ওকে ঘিরে ইফাজ, ইয়াফ খান, সাইদা খান, ইরিন দাঁড়িয়ে আছে। আর নিহা পানির বালতি আনতে গেছে। ইফাজ মাত্রই প্রেসার চেক করলো। প্রেসার হাই হয়ে গেছে। মাথায় পানি দিতে হবে। নিহা পানি নিয়ে আসার পর ইফাজ ইয়াদের মাথায় পানি ঢালতে লাগলো। আর ইরিন পায়ের তালু মালিশ করতে লাগলো। ইফাজের নির্দেশে সাইদা খান তেঁতুল পানি আনতে গেছেন। অনেকক্ষণ পানি দেওয়ার পর আস্তে আস্তে ইয়াদের জ্ঞান ফিরল। ইয়াদের জ্ঞান ফিরতে দেখে সবাই একদফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইফাজের বাধা সত্ত্বেও ইয়াদ আস্তে আস্তে উঠে বসল। কিছু একটা বলতে নিলেও ইফাজ বাধা দিয়ে বলল, এখন কিছু বলবি না। পরে সব শুনবো। আগে তেঁতুল পানিটা খেয়ে নে। ইফাজ সাইদা খানের হাত থেকে তেঁতুল পানিটা ইয়াদের হাতে দিল। ইয়াদ একটু খেয়ে ফিরিয়ে দিল। তারপর চুপচাপ বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। চোখের কোণায় পানি চিকচিক করছে। ইফাজ আবারও প্রেসার চেক করলো, আগের তুলনায় এখন কম আছে কিন্তু তবুও শঙ্কামুক্ত না। ইয়াদের সাথে একান্তে কথা বলা প্রয়োজন। তাই ইফাজ সবাইকে রুম থেকে চলে যেতে বলল। সবাই বের হয়ে যাওয়ার পর ইফাজ রুমের দরজা বন্ধ করে এসে ইয়াদের সামনাসামনি বসে ওর হাত ধরে বলল, কি হয়েছে তোর ইয়াদ? ইয়াদ সোজা হয়ে বসল। ভাইয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কথা বলার চেষ্টা করলো কিন্তু ভেতর থেকে কথা বের হচ্ছে না, কান্না আর কথা গলা পাকিয়ে আসছে। কন্ট্রোল করা বেশ মুশকিল হয়ে যাচ্ছে। ইফাজ ভাইয়ের অবস্থা বুঝতে পেরে বলল, রিল্যাক্স ইয়াদ। কন্ট্রোল কর। তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে বল। ইফাজের কথা শেষ হতেই ইয়াদ চট করে ইফাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কান্না জড়ানো কণ্ঠে সবটা বোঝা না গেলেও কষ্ট ইফাজ গভীরভাবে উপলব্ধি করতে পারছে, কারণ সেও তো এই রোগেই আক্রান্ত। যেখানে না শান্তিতে বাঁচা যাবে না মরা যাবে। কিন্তু ইয়াদের সাথে এমন কেন হলো? ওকে ভালো রাখার জন্যই তো ইফাজ স্যাক্রিফাইস করেছিল। কিন্তু মধু এটা কেন করলো? ইয়াদকে বাড়ি নিয়ে আসার সময় গাড়িতে একটা বিয়ের কার্ড পেয়েছিল ইফাজ, সেটা পরেই সবটা বুঝে গেছে ইফাজ। কিন্তু এমনটা করার কারণ খুঁজে পাচ্ছে না ইফাজ। আর এখন তো মধুর খোঁজও নেই। 2 মাস আগে বিপদের আশঙ্কা নেই ভেবে মধুকে যারা ফলো করত ওর নির্দেশে সবাইকে ইফাজ না করে দিয়েছিল ফলো করতে। কিন্তু এখন ওই বোকামিটার জন্য আফসোস হচ্ছে। ইয়াদ কিছুটা শান্ত হয়ে চোখ মুছে বলল, ভাইয়া কিসের শাস্তি দিল ও আমায়? ও কি জানতো না ওকে ছাড়া আমি শেষ হয়ে যাব?
ও কি জানতো না আমাকে এভাবে রেখে গেলে আমি পাগল হয়ে যাব? তাহলে কেন এমন করলো? কেন? ইফাদ নিরুত্তর। কি বলবে? কিছু বলারও নেই। যা স্বপ্নে কল্পনা করতে পারেনি তাই হলো। কেন হলো এর উত্তর নেই। তবে উত্তর জানতেই হবে। কেন করলো মধু এমন এর উত্তর মধুকে দিতেই হবে। ইফাদ ইয়াদকে একটা প্রেশারের ঔষধ আর ঘুমের ওষুধ খাইয়ে দিল। তা না হলে আবার হাইপার হয়ে যাবে। আর এতে দুর্ঘটনার সম্ভাবনাও আছে। ইয়াদ ঘুমিয়ে যাওয়ার পর ইফাদ নিজের রুমে এসে নিখিলকে ফোন দিল। নিখিল ফোন রিসিভ করতেই ইফরোজ বলল, দেখা করতে পারবি? নিখিল হাতঘড়িতে তাকিয়ে দেখল রাত 9:04 বাজে। দেখা করাই যায়। তাই বলল, হ্যাঁ পারবো। কোথায় আসতে হবে বল? বাসায় চলে আয়। আচ্ছা। নিখিল আধ ঘন্টার মাঝেই চলে এলো। ইফাজের বাবা মায়ের সাথে একটু কুশল বিনিময় করে ইফাজের সাথে ছাদে চলে গেল। ছাদের দরজাটা বন্ধ করে ফিরে আসতেই নিখিল বলল, এনিথিং রং ইফাজ? ইয়েস। একজনকে খুঁজতে হবে। কাকে? নিখিল জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করল। ইফাজ সাথে করে ইয়াদের ফোনটা নিয়ে এসেছিল। ফোনের গ্যালারি থেকে মধুর ছবিটা দেখিয়ে বলল, এই মেয়েটাকে। ঠিক আছে। একটা মিসিং ডায়েরি করবি? না। আমি চাই তুই অনঅফিসিয়ালি আমাকে হেল্প কর। আচ্ছা। আমি চেষ্টা করব। আচ্ছা। নিখিলের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে ইফাজ ওকে বিদায় দিল। তারপর নিজের বিশ্বস্ত কয়েকজনকেও খোঁজার দায়িত্ব দিল। গত 4 দিন ধরে নিজেকে রুমে বন্ধ করে রেখেছে ইয়াদ। কারো সাথে কথা নেই। শুধু সাইদা খান জোরাজুরি করলে একটু খায়, তা না হলে সারাদিন ঘরে বসে থাকে। আজকে ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার কথা থাকলেও ইয়াদের কোনো হেলদোল নেই। ইরিন ভাইয়ের রুমে এসে ঘরটার গুছিয়ে জানালাগুলো খুলে দিয়ে বিছানায় এসে বসলে। ইয়াদ বিরক্ত মুখে বলল, এখানে আসছিস কেন? ভাইয়া আজকে তোমার জয়েনিং। যাবে না? না যাব না। তুই এখান থেকে যা। ভাইয়া প্লিজ এভাবে পড়ে থেকো না। আমাদের খারাপ লাগে। তাকদীরের ওপর কারো হাত নেই। তুমি এভাবে বসে থাকলে কিছু পাল্টে যাবে না। তুমি জানো তোমার জন্য বাসার কারো মনই ভালো নেই। আব্বু, আম্মু তোমার কষ্ট দেখে ছটফট করছে। তুমি একটা বেইমানের জন্য তাদের কষ্ট দিবে? ইয়াদ ইরিনের দিকে তাকালো, আসলেই তো এভাবে গুমরে মরলে তো কিচ্ছু হবে না। অন্তত বাবা মায়ের কথা তো চিন্তা করতে হবে। তবে আর যাই হোক, বেইমানির কোনো ক্ষমা নেই। ইয়াদ দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, আমি যাব ভার্সিটিতে। ইরিন খুশি হয়ে বলল, আচ্ছা তুমি রেডি হয়ে আসো। আমি আম্মুকে বলি খাবার দিতে। ইয়াদ মাথা নেড়ে সম্মতি দিতেই ইরিন বেরিয়ে গেল। ইরিন যেতেই ইয়াদ নিজের ওয়ালপেপারে একবার মধুর ছবিটা একবার দেখে মনে মনে বলল, আমি যে কষ্ট পাচ্ছি তার থেকেও বেশি কষ্ট যেন তুমি পাও। তাহলে বুঝতে পারবে মন ভাঙার কষ্ট। এত কষ্ট পাও যেন কষ্ট লাঘব করতে আবার আমার কাছেই ফিরতে হয়। পাশানি, খুব ভালোবাসি তোমাকে। ইয়াদ রেডি হয়ে নিচে নামল। সাইদা বেগম ডাইনিং টেবিলে খাবার বেড়ে অপেক্ষা করছিল। ইয়াদ মায়ের পাশে এসে বলল। সাইদা ছেলের না বলা কথা বুঝতে পেরে খাইয়ে দিলেন। খাওয়ার শেষে বাবা মাকে সালাম করে বেরিয়ে পড়ল। রিকশায় বসে আশেপাশে তাকাতে আগের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এই রাস্তার প্রতিটা ইট, বালু, কণা জানে ওদের ভালোবাসার কথা। প্রত্যেকটা মোড় মনে করিয়ে দিচ্ছে মধুর শূন্যতা। ইয়াদের এখন খুব করে একটা গান পড়ছে। এই রাস্তাগুলো লাগে বড় আছে না আমাকে। একটা সময় গানটা এমনিতেই শুনতো ইয়াদ, কিন্তু এখন মনে হচ্ছে গানটা ওর জন্যই বানানো হয়েছে। যেন প্রত্যেকটা লাইন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। প্রথম ক্লাস বলে আজকে ক্লাস হয়নি। শুধু পরিচয় পর্ব হয়েছে। কলিগদের সাথে হালকা পরিচিত হলো। তারপর নিজের ক্লাস টাইম শেষে বাসায় আসার জন্য রওনা দিলে। রিকশায় উঠতেই রাস্তার পাশে দেখলো আরিয়া যাচ্ছে। ইয়াদ আরিয়াকে দেখে রিকশা থেকে নেমে ওর সামনে গিয়ে দাঁড়ালো। মলিন হেসে বলল, কেমন আছো আরিয়া? ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? তোমার বান্ধবী যেমন রেখেছে। এই পর্যায়ে আরিয়া চুপ রইল। ইয়াদ পুনরায় ম্লান হেসে বলল, আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থেকো। আপনিও ভালো থাকবেন ভাইয়া। এটা বলে আরিয়া চলে যেতে লাগলো, কিন্তু হঠাৎ ইয়াদের ডাকে থেমে গেল। ইয়াদ পিছিয়ে এসে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, মধুর স্বামীকে তুমি চেনো? চিনি না, তবে শুনেছি ওর খালাতো ভাইকে বিয়ে করেছে। ওয়াহ। আচ্ছা। তারপর আরিয়া চলে গেল। আরিয়া যেতেই ইয়াদ রাসেলকে ফোন দিল। এতদিন পর বন্ধুর ফোন পেয়ে রাসেল রিসিভ করে বলল, কি অবস্থা, এতদিন পর মনে পড়লো শালা। চুপ কর। ফালতু কথা বাদ দে। এখন কুমিল্লা যেতে পারবি আমার সাথে? হ্যাঁ পারবো, কিন্তু কেন? চলে আয় বাসায়। পরে সব বলবো। আচ্ছা। ইয়াদ ফোন কেটে বাসার দিকে রওনা হলো। আর মনে মনে বলল, আজকে কি হবে আমি জানি না। তবে খুব খারাপ কিছু হবে। আরো আধ ঘন্টা আগে রাসেল আর ইয়াদ বেরিয়ে পড়েছে কুমিল্লার উদ্দেশ্যে। বাসায় তেমন কিছু বলেনি। ট্যুরের কথা বলে বেরিয়েছে। যেহেতু ছেলের মন ভালো নেই, এত বড় একটা ঘটনা ঘটেছে, সেহেতু ঘুরে আসুক।
এটা ভেবে কেউ আটকায়নি। ইয়াদ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না। মন চাইছে সব ভেঙে ফেলতে। কিভাবে মধু ওকে ছেড়ে আরেকজনের হতে পারলো? রাসেল পাশের সিটে বসে কৌতূহলী চেহারায় ইয়াদের দিকে তাকিয়ে আছে। কিন্তু ইয়াদ নিজে থেকে কিছু না বলায় ওই জিজ্ঞেস করলো, দোস্ত, হঠাৎ আমার কুমিল্লা যাচ্ছি কেন? কিছু প্রশ্নের উত্তর জানতে। ইয়াদ চোখমুখ শক্ত করে বলল, মানে, আমি কিছু বুঝতে পারছি না। রাসেলের বোঝার সুবিধার্থে ইয়াদ সবকিছু বলল। সব শোনার পর রাসেল চিন্তিত ভঙ্গিতে বলল, আমার বিশ্বাস হচ্ছে না মধু এমনটা করবে। ও তোকে অনেক ভালোবাসে। আমার মনে হয় এখানে অন্য কোনো ঘাপলা আছে। আমিও বিশ্বাস করিনি, কিন্তু বিয়ের কার্ডটা কি মিথ্যা? বিদেশ থেকে পড়ে এসে ছাগলই রয়ে গেলি। এমন একটা বিয়ের কার্ড বানানো কোনো ব্যাপারই না। রাসেলের কথায় এবার ইয়াদের টনক নড়ে। আসলেই তো, কিন্তু এগুলো করার পেছনে কারণ কি? আর যদি এমনই হয় তাহলে মধুর বিয়ে হয়নি। মধুর বিয়ে হয়নি এটা ভেবেই ইয়াদের মন কিছুটা শান্ত হলো। তবে পুরোপুরি শান্ত হলো না। যদি এতক্ষণ যা ভেবেছে এগুলো সত্যি না হয়, যদি সত্যি সত্যি মধুর বিয়ে হয়ে যায়। মাত্রই লাকসাম এসে পৌঁছালো ওরা। এখান থেকে একটা সিএনজি নিয়ে মধুর খালার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িটা এয়াদ চিনে মধুই চিনিয়েছিল। আধ ঘন্টার মধ্যে ওরা পৌঁছে গেল। বাড়ির সামনে এসে সিএনজি থেকে নেমে রাসেল বলল, তুই ওদের বাড়ি চিনিস? হোম, এসেছিলাম একবার। আচ্ছা, চল। রাসেল আর ইয়াদ হাঁটা শুরু করলো। একটু হেঁটে ওদের বাড়ির উঠানে এলো। সারা বাড়ি মরিচ বাতি দিয়ে সাজানো। আর উঠানের গেটে বিয়ের গেট করা। ইয়াদ আর রাসেলকে দেখে সাইকা এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। চেনার চেষ্টা করে বলল, আপনারা কারা? ইয়াদ কিছু বলল না। আশেপাশে মধুকে খোঁজার চেষ্টা করলো। কিন্তু না, ওর ছায়াও দেখা যাচ্ছে না। সাইকার কথার উত্তরে রাসেল বলল, আপু, আমরা ঢাকা থেকে এসেছি। বুঝলাম, কিন্তু কার কাছে এসেছেন? এবার ইয়াদ বলল, মধু আছে। সাইকা ব্রো কুঁচকে বলল, না, আমরা এখানে নেই। মিথ্যা বলছেন আপনি। দেখুন, আমি ঝামেলা করতে চাই না। আপনি মধুকে ডেকে দিন। আমি শুধু কয়েকটা কথা বলেই চলে যাব। শেষ কথাটা ইয়াদ অনুরোধ করে বলল, আরে বললাম তো মধু এখানে নেই। আর কয়েকদিন থেকে আইরিন খালার আর মধুর নাম্বার বন্ধ। আমরা নিজেরাই জানি না ওরা কোথায়। সাইকার কথা শুনে ইয়াদ দাঁত মুখ খিচিয়ে রাসেলকে বলল, ইয়ার, এবার আমি বুঝতে পেরেছি এরা আমার মধুকে জোর করে এখানে রেখেছে। যদি এমন কিছু হয় একটাকেও আস্ত রাখবো না। রাসুল ইয়াদের পিঠে চাপড় দিয়ে ওকে শান্ত করলো। তারপর সাইকাকে বলল, ও আচ্ছা, যা বলবেন তাই বিশ্বাস করে ফেলবো। যদি তাই হয় তাহলে বাড়িতে কার বিয়ে? নিশ্চয় আপনার ভাই আর মধুর। না, আমার ভাইয়ের সাথে মধুর বিয়ে হতে যাবে কেন? আমার ভাইয়ের সাথে মধুর বিয়ে না। আর আপনারা এখানে এসে সিক্রিয়েট করছেন কেন? সাইকা বিরক্ত হয়ে বলল, সিক্রিয়েট করিনি এখনো, কিন্তু ভালোয় ভালোয় যদি মধুকে না নিয়ে আসেন তাহলে সিক্রিয়েট কত প্রকার ও কি কি সব বুঝিয়ে দেব। ইয়াদ উচ্চ গলায় থ্রেট দিয়ে বলল। বাইরে চিল্লাচিল্লির শব্দ শুনে আরাফ, শিহাব, সাইকার মা, বাবা, বাকি আত্মীয় স্বজন সবাই বেরিয়ে এলো। কেউ কিছু বুঝতে পারছে না আসলে কি হচ্ছে এখানে। আরাফ এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে এখানে, আপনারা কারা? ইয়াদ আর রাসেল কিছু বলার আগেই সাইকা বলল, ভাইয়া, জানি না কারা এরা, কিন্তু এসে মধুকে খুঁজছে। আর বলছে মধুকে নাকি আমরা লুকিয়ে রেখেছি, ওর সাথে নাকি তোমার বিয়ে। সাইকার মুখ থেকে সব শুনে আরাফ বলল, দেখুন খালাম্মি, মধু, মিলি ওরা কোথায় গেছে আমরা কেউ জানি না। ওদের ফোনও বন্ধ। আর আমার বিয়ে মধুর সাথে না। দাঁড়ান, আপনাকে বিয়ে কার্ড দেখায়। আরাফ বলার আগে সাইকা ঘর থেকে বিয়ের কার্ড নিয়ে এলো। তারপর ইয়াদের হাতে দিয়ে বলল, দেখুন। ইয়াদ কার্ডে কনের নাম খেয়াল করলো। ওখানে মধুর নামের বদলে তাসনিম চৌধুরী রাহা লেখা। আর বরের নামে আরাফ তালুকদার লেখা। এবার ইয়াদের কাছে সব পরিষ্কার। আগের কার্ডটা ভুয়া আর এটা আসল কার্ড। ইয়াদ কার্ডটা আরাফের হাতে ফিরিয়ে দিল। আরাফ কার্ডটা ফেরত নিয়ে বলল, ওদের ফোন বন্ধ পেয়ে গতকাল আমি ঢাকা গিয়েছিলাম, কিন্তু ওদের ফ্ল্যাটে অন্য ফ্যামিলি থাকে। ওরা বাসা পাল্টেছে। নতুন বাসাও চিনি না। আর কাউকে চিনিও না যে ওরা কোন বাসায় উঠেছে এটা বলবে। আরাফের কথা শুনে ইয়াদ হতাশ হলো। মধু এখানে নেই, তবে এটা জেনে খুশি হলো যে মধুর বিয়ে হয়নি। কিন্তু এই মধুর কাজটা করার কারণ কিছুতেই আন্দাজ করতে পারছে না ইয়াদ। যেহেতু এখানে মধু নেই, সেহেতু এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করার মানে হয় না। ইয়াদ আরাফ আর সাইকার কাছে ক্ষমা চেয়ে রাসেলকে নিয়ে বেরিয়ে পড়ল। আজকেই আবার ঢাকা ফিরবে। রাত 9টার বাসে উঠল দুজনে। ইয়াদকে কিছু একটা চিন্তা করতে দেখে রাসেল বলল, কি ভাবছিস দোস্ত? মধু এটা কেন করলো? আর কেনই বা আমাকে বোঝাতে চাইলো ওর বিয়ে হয়ে গেছে? আর আরিয়াই বা কেন মিথ্যা বলল? আরিয়ার নাম্বার আছে তোর কাছে?
হ্যাঁ আছে, ফোন করে জিজ্ঞেস কর। ইয়াদ ফোন দিল আরিয়াকে। আরিয়া রিসিভ করতেই ইয়াদ বলল, আরিয়া তুমি আমাকে মিথ্যে কেন বললে? আরিয়া খাবড়ে গিয়ে বলল, কি মিথ্যা বললাম ভাইয়া? নাটক করবা না প্লিজ। আমি আজকে কুমিল্লা মধুর খালার বাড়িতে এসেছিলাম। এখানে মধু নেই, আর মধুর বিয়ে ওর খালাতো ভাইয়ের সাথে হচ্ছে না। আমি সব জানি। দুই বান্ধবী মিলে কি রব টাই না দিলে আমাকে। বাহ! ইয়াদের কণ্ঠে তাচ্ছিল্য। ভাইয়া আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমি এই বিষয়ে কিছুই জানি না। মধু আমাকে যা বলেছে আমি শুধু তাই আপনাকে বলেছি। আর ওর এমন করার কারণে আমি ওর ওপর খুব রেগেও ছিলাম, তাই কিছু ক্ষতিও দেখিনি। আমি জানতাম না সব মিথ্যে ছিল। আচ্ছা বিশ্বাস করলাম তোমাকে, কিন্তু কেন এমন করেছে এগুলো কিছু বলেছে? না আমিও জিজ্ঞেস করিনি, মধুও বলেনি। আরিয়ার কথা শুনে ইয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ফোন রেখে দিল। গ্যালারিতে গেল। গ্যালারি ভর্তি মধুর ছবি। ইয়াদ মনে মনে বলল, অতি শীঘ্রই আমাদের দেখা হবে। শুধু সময়ের অপেক্ষা। আরও 2 মাস চলে গেল। ভেতরে ভেতরে ইয়াদ, ইফাজ দুজনেই খুঁজে চলছে মধুকে। বাসার সবাই সবকিছু জানে। ইয়াদ সেদিন কুমিল্লা থেকে এসে সব জানিয়েছে। আজকে ক্লাস নেই ভার্সিটিতে। ইয়াদের অফ ডে। কোথাও যাওয়ার জন্য ইয়াদ রেডি হচ্ছিল। হঠাৎ ওর মা রুমে এসে বলল, ইয়াদ তোর খালা এসেছে। নিচে আয়। আসছি মা। ইয়াদ নিচে গিয়ে দেখল খালা তো এসেছে, কিন্তু সাথে আরেকজন মহিলাও আছে। ইয়াদ চিনতে পারল না। মায়ের পাশ বসে খালাকে সালাম দিল। ইয়াদের মা পাশের অপরিচিত মহিলাকে দেখিয়ে বলল, উনি তোর রেশমা আন্টি, আমার বান্ধবী। ইয়াদ সালাম দিল। আর মনে মনে বলল, এখন এই রেশমা আন্টির কোনো মেয়ে না থাকলেই হয়। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বলতে বলতেই রেশমা আন্টির মেয়ে হাজির। সাইদা খান মেয়েটাকে ইয়াদের পাশে বসতে বলল। মেয়েটা বসার আগেই ইয়াদ উঠে দাঁড়ালো, তারপর বলল, আমাকে যেতে হবে মা। কোথায় যাবি? তোর না আজকে ছুটি? মধুকে খুঁজতে। ইয়াদ স্পষ্ট স্বরে বলল, আর কতদিন খুঁজবি ওকে? যতদিন না পাই। এটা বলেই ইয়াদ দ্রুত পায়ে বেরিয়ে গেল, আর সাইদা খানের প্ল্যান ফেল হয়ে গেল। উনি চেয়েছিলেন রেশমার মেয়ের সাথে ইয়াদের বিয়ে দিতে। আজকাল ছেলের বিষণ্ণ আর উদাস চেহারা ভাল লাগে না। একটা বিয়ে দিতে পারলে হয়তো পরিবর্তন হবে, কিন্তু ইয়াদকে দিয়ে কোনো কাজ জোর করে করানো যায় না। তার মর্জি হলে করবে, না হলে করবে না। সেই কখন থেকে নিহা ইফাজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ইফাজ আসছে না। অবশ্য আজ যেন সময়গুলো চা নাস্তা করে জিরিয়ে জড়িয়ে যাচ্ছে। অথচ অন্যদিন বিদ্যুৎ বেগে চলে যায়। নিহা অস্থির হয়ে কতক্ষণ দরজার সামনে দাঁড়াচ্ছে, তো কতক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছে। এমন করতে করতে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, ইফাজের আগমন ঘটল। ইফাজ ঘরে ঢুকতেই নিহা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরায় ইফাজ একটু অবাক হলো। তারপর বলল, আজকে এত খুশি খুশি লাগছে যে? নিহা ইফাজের বুক থেকে মাথা উঠিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলল, খুশির খবর আছে ডাক্তার সাহেব। কি খুশির খবর? ইফাজের চোখে মুখে কৌতূহল। না না, এত সহজে খুশির খবর দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি কোলে নিতে হবে। তাহলে বলবো? এখন? আমি মাত্রই তো আসলাম। একটু ফ্রেশ হয়ে আসি। না, ফ্রেশ হওয়া লাগবে না। এখন কোলে না নিলে আমি বলবো না। ওকে বাই। এটা বলে নিহা চলে যেতে নিলেই ইফাজ ধরে ফেলল। হাতের ব্যাগটা সোফায় রেখে নিহাকে ঘুরিয়ে কোলে তুলি নিল নিহাকে, তারপর বলল, এবার বলো। নিহা লজ্জা পাওয়া ভঙ্গিতে ইফাজের কানে কানে বলল, তুমি বাবা হবে ডাক্তার সাহেব।